আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল আই সংবাদ এখন স্টুডিও থেকে আপনাদের শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি। আর পুরো সংবাদ জুড়েই আপনাদের সঙ্গে থাকবো আমি সাইদুর রহমান। আশা করছি আপনারা আমাদের সঙ্গে থাকবেন। এখন সবার আগে শুনুন যথারীতি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। জাতীয় নির্বাচনের জন্য আইন শৃঙ্খলার প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে শেষ করতে প্রধান উপদেষ্টার নির্দেশ। ফেব্রুয়ারি বা এপ্রিলে ভোটের সম্ভাবনা। জুলাই অভ্যুত্থানে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা। ফাঁস হওয়া অডিও যাচাই করে বিবিসির প্রতিবেদন। গণহত্যায় জড়িত প্রমাণ হলে দল হিসেবেও আওয়ামী লীগের বিচার হওয়া উচিত মনে করে বিএনপি। জনগণের জন্যই নির্বাচন প্রয়োজন মন্তব্য। স্বাধীনতার স্বপ্ন জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে বাস্তবায়িত হবে বলছে এনসিপি। তরুণ নেতৃত্বের সঙ্গে থাকতে দেশবাসীর প্রতি আহ্বান। মৌসুমী বায়ু ও বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে দেশ জুড়ে ভারী বৃষ্টিতে দুর্ভোগ। ফেনীতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত। এবং সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে রাঙামাটিতে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ। পাহাড়ের জীববৈচিত্র্য রক্ষার উদ্যোগকে স্বাগত। Inbuilt German technology, Bangladesh's first Thermix rod, Salam Steel Thermax. ধন্যবাদ প্রিয় দর্শক আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, চলুন যাওয়া যাক পুরো খবরে। আর এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। আগামী জাতীয় নির্বাচনের জন্য ডিসেম্বরের মধ্যে আইন শৃঙ্খলার সংক্রান্ত প্রস্তুতি শেষ করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। সন্ধ্যায় নির্বাচনে আইন শৃঙ্খলা বিষয়ক বৈঠকে তিনি ফেব্রুয়ারি বা এপ্রিলকে নির্বাচনের সময়সীমা ধরে প্রস্তুতি নেয়ার তাগিদ দেন। লুৎফর রহমান সোহাগের রিপোর্টটি দেখুন। জাতীয় নির্বাচন সামনে রেখে দেশের আইন শৃঙ্খলা বিষয়ক দায়িত্বশীলদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক। প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানিয়েছেন, নির্বাচনী কেন্দ্রে সিসিটিভি বসানো সহ আইন শৃঙ্খলা বিষয়ক সব বিষয়ে নিবিড় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বৈঠকে। আইন শৃঙ্খলা বিষয়ক যত প্রস্তুতি নির্বাচনকে ঘিরে সব প্রস্তুতি উনি নিতে বলেছেন বাই ডিসেম্বর। নির্দেশ দিয়েছেন যে আইন শৃঙ্খলা বাহিনী যাতে কঠোরভাবে আইন প্রয়োগ করে এই আগামী মাসগুলোতে নির্বাচনকে সামনে রেখে। পুলিশের বডি ক্যাম রাখার জন্য এবং প্রত্যেকটা কেন্দ্র যাতে সিসিটিভির আওতায় আসে সেটা একটা নির্দেশনা দেওয়া হয়েছে। গত 3 নির্বাচনে দায়িত্ব পালন করা কর্মকর্তাদের আবার ভোট তদারকিতে আনার বিষয়ে যাচাই বাছাইয়ের পরামর্শ দিয়েছেন প্রধান উপদেষ্টা। এই কন্ট্রোভার্সিয়াল যারা লোকজন যারা ওই সময় আপনারা জানেন অনেক অফিসিয়াল খুব অতি উৎসাহী হয়ে এই রিগিংয়ে হেল্প করেছেন, আমরা যতটা সম্ভব এদেরকে সরিয়ে যাতে ইলেকশনটা করা যায়। প্রেস সচিব জানিয়েছেন, আগামী নির্বাচনে স্ট্রাইকিং ফোর্স হিসেবে মাঠে থাকবে সেনাবাহিনী। লুৎফর রহমান সোহাগ, চ্যানেল আই, ঢাকা। জুলাই অভ্যুত্থান দমাতে শেখ হাসিনা নিজেই নিরাপত্তা বাহিনীকে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করার অনুমতি দিয়েছিলেন বলে দীর্ঘ অনুসন্ধান শেষে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি। প্রতিবেদনে তারা বলেছে, 2024 সালে 5ই আগস্ট ঢাকার যাত্রাবাড়িতে পুলিশের নির্বিচার গুলির ঘটনায় কমপক্ষে 52 জন নিহত হয়েছেন। প্রিয় দর্শক, রিপোর্টে আরও জানাচ্ছেন সহকর্মী মোস্তফা মল্লিক। 2024-এর জুলাইতে চাকরিতে কোটা সংস্কার দাবিতে শুরু হওয়া আন্দোলন রূপ নেয় সরকার পতনের আন্দোলনে। টানা 36 দিনের মাথায় বিক্ষোভের মুখে দেশ থেকে পালিয়ে যান সে সময়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আন্দোলনের শত শত ভিডিও, ছবি ও প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য নিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি। সেগুলো বিশ্লেষণ ও যাচাই বাছাই করে যাত্রাবাড়ির হত্যাকাণ্ড নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে গণমাধ্যমটির অনুসন্ধান টিম। বিবিসি বলছে, যাত্রাবাড়ি হত্যাকাণ্ড বাংলাদেশের ইতিহাসে অন্যতম ভয়াবহ পুলিশি সহিংসতার ঘটনা। এছাড়া বিক্ষোভ দমাতে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ সংশ্লিষ্ট ফাঁস হওয়া অডিও রেকর্ডটি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনারই বলে নিশ্চিত করেছে বিবিসির অনুসন্ধানকারীরা। প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেছেন, বিবিসি প্রতিবেদনে যা বলেছে সেগুলো সরকারি তদন্তেও এসেছে। তবে আন্তর্জাতিক গণমাধ্যমে আসায় নৃশংসতা আর ভয়াবহতার চিত্র আরও বেশি ফুটে উঠেছে। বিবিসির মতো একটা ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য রেসপেক্টেড নিউজ অর্গানাইজেশন, ব্রডকাস্টার, তারা দেখেছেন যে তাদের রিপোর্টে স্পষ্ট হয়েছে যে কে আসলে এই মার্ডারগুলো অথরাইজ করেছে। শফিকুল আলম বলেন, আন্তর্জাতিক অপরাধ আদালতে শেখ হাসিনার বিচার চলছে। এটা এমন একটা সময়ে আসলে বিবিসি প্রচার করেছে যখন এরই মধ্যে সাবেক প্রধানমন্ত্রীকে 6 মাসের একটা সাজাও দেয়া হয়েছে এবং তার বিচার প্রক্রিয়া চলছে। আমরা আশা করছি যে ট্রাইব্যুনালে এই খুব ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মেনে এই ট্রায়ালটা হবে আর কি, ট্রায়াল হবে এবং আমরা খুব দ্রুত আমরা ন্যায় বিচার পাবো। প্রাণঘাতী অস্ত্র ব্যবহার নিয়ে কণ্ঠস্বর যে শেখ হাসিনারই, তা নিশ্চিত করেছে বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগও। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। গণহত্যায় জড়িত প্রমাণ হলে দল হিসেবে আওয়ামী লীগের বিচার হওয়া উচিত বলে মনে করছে বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দলীয় প্রধান সহ জড়িত সবাইকে বিচারের আওতায় আনা উচিত। তিনি আরও বলেছেন, যারা নির্বাচন চায় না তাদের মনে রাখতে হবে জনগণের জন্যই নির্বাচন প্রয়োজন। দেখুন রাহুল রায় রিপোর্টটি। বিএনপি চেয়ারপারসনের 2 উপদেষ্টা ডাক্তার আব্দুল কুদ্দুস ও অধ্যাপক ডাক্তার সিরাজউদ্দিন রাজধানীর নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন। সকালে তাদের দেখতে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে বিভিন্ন ইস্যুতে তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলেন। যে সমস্ত রাজনৈতিক দল আপনার ফ্যাসিবাদের পক্ষে থাকবে, যারা ফ্যাসিবাদের পক্ষে কাজ করবে, বিশেষ করে আওয়ামী লীগ কাজ করেছে, তাদের প্রতিটি ব্যক্তির শাস্তি হওয়া প্রয়োজন। বিশেষ করে দলের প্রধান শেখ হাসিনা, তিনি এককভাবে আমি মনে করি রেসপন্সিবল ফর দ্য কিলিং অফ থাউজেন্ডস অফ পিপল এবং যেন টর্চার নিপীড়নের জন্য তিনি দায়ী। তার বিচার ইতিমধ্যে শুরু হয়েছে। আমরা আশাবাদী তার ট্রেনি এবং তার সঙ্গে যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে, গণহত্যার সঙ্গে এবং এই ফ্যাসির আক্রমণের সঙ্গে জড়িত তাদের প্রত্যেকেরই বিচার হবে। সেই হিসাবে দল যদি আইনের আওতায় নিয়ে এসে দলও যদি আমরা দেখা যায় যে দলগত হিসাবে, তাহলে অবশ্যই তাদেরও বিচার হওয়া উচিত বলে আমি মনে করি। নির্বাচন ও সংস্কার নিয়েও কথা বলেন বিএনপি মহাসচিব। যারা মনে করেন যে নির্বাচন প্রয়োজন নেই, আমার মনে হয় তারা আবার চিন্তা করবেন। নির্বাচন প্রয়োজন জনগণের জন্য। সরকার একটা নির্বাচিত সরকার দরকার, যে নির্বাচিত সরকারের সঙ্গে জনগণের সম্পর্ক থাকবে। সেই কারণেই আমরা বলছি যে সংস্কারগুলো হচ্ছে, সংস্কারে আমরা অংশ নিচ্ছি। সুতরাং সংস্কার এবং নির্বাচন এর মধ্যে কোনো কন্ট্রাডিকশন নেই, দুটো একসাথেই চলবে। পরে তিনি রাজধানীর আয়েশা মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন সঙ্গীত শিল্পী ফরিদা পারভিনকে দেখতে যান। আহ্বান জানাবো যে প্রধান উপদেষ্টাকে যে তিনি ব্যক্তিগতভাবে উদ্যোগ নেবেন তার এই চিকিৎসাকে যেন সর্বোচ্চ চিকিৎসা তার করা সম্ভব হয়। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বাংলাদেশের ভবিষ্যৎ রূপরেখা তৈরি হবে মুক্তিযুদ্ধের মূল মন্ত্র সাম্য, ন্যায়, বিচার ও মানবিক মর্যাদার আলোকে। বলেছেন, জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে দেশের ভবিষ্যৎ বাস্তবায়িত হবে। পদযাত্রা কর্মসূচিতে মেহেরপুর এবং চুয়াডাঙ্গার পথসভায় নাহিদ ইসলাম বলেন, ভারতের আধিপত্যের বিরুদ্ধে ও দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব নিয়েছে তরুণ যুবকরা। তাই তরুণ নেতৃত্বের সঙ্গে থাকতে দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি। আক্তার হোসেনের রিপোর্ট।
জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে জাতীয় নাগরিক পার্টির মাসব্যাপী পদযাত্রার নবম দিনের যাত্রা শুরু হয় মেহেরপুরের গাংনী থেকে। পরে মুজিবনগরে দলীয় কার্যালয় উদ্বোধন করেন নেতারা। দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ৭২-এর সংবিধানে ভারতের প্রেসক্রিপশনে স্বাধীনতার ৩ মূলমন্ত্র থেকে সরে আসে বাংলাদেশ। জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সেই মুজিববাদী সংবিধানের পরিবর্তে মুক্তিযুদ্ধের আসল ঘোষণাপত্র অনুযায়ী ভবিষ্যৎ বাংলাদেশ পরিচালিত হবে। ২৪-এর গণ অভ্যুত্থান সেটার কিন্তু লড়াই হইতেছে এই মুজিববাদী সংবিধানের বিরুদ্ধে। আমরা এই ৪ মূলনীতিকে, এই মুজিববাদী সংবিধানকে, ভিত্তিটাকে সরিয়ে দিয়ে মুজিবনগরে যে আসল ঘোষণাপত্র পাঠ করা হয়েছিল, সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার, তার ভিত্তিতে ২৪-এর গণ অভ্যুত্থানের ভিত্তিতে আমরা নতুন সংবিধান করতে চাচ্ছি। চুয়াডাঙ্গার শহীদ হাসান চত্বরে পথসভায় নাহিদ ইসলাম বলেন, জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশকে নতুন করে গড়ে তোলার সম্ভাবনা তৈরি হয়েছে। মানবিক মর্যাদা, সার্বভৌমত্ব, স্বাধীনতা বারবার ক্ষুণ্ণ হয়েছে ভারতীয় আধিপত্যবাদ দ্বারা। সীমান্তে আমার মানুষকে খুন করা হয়েছে, আমাকে আমার পানির চুক্তি, পানির ন্যায্য হিস্সা দেওয়া হয়নি। শেখ হাসিনার সরকার ১৬ বছর ধরে টিকেছিল, গুম, খুন, মানুষকে হত্যা করেছে এই ভারত সরকারের প্রত্যক্ষ এবং পরোক্ষ সমর্থনে। চুয়াডাঙ্গার আলমডাঙ্গা এবং ঝিনাইদহেও পথসভা করে এনসিপি। আক্তার হোসেন, চ্যানেল আই। দুটি রাজনৈতিক দলের দলীয় প্রতীক হিসেবে দাবির মধ্যে নির্বাচনী প্রতীক হিসেবে জাতীয় প্রতীক শাপলা ব্যবহার না করার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনার আব্দুর রহমানুল মাসুদ গণমাধ্যমকে কথা বলেন। নাগরিক ঐক্য দলীয় প্রতীক হিসেবে কেটলির পরিবর্তে শাপলা দাবি করেছে। একই সঙ্গে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপিও দলীয় প্রতীক হিসেবে শাপলা চেয়ে নিবন্ধনের সময় আবেদন করেছে। শাপলা জাতীয় প্রতীক হয় কোনো রাজনৈতিক দলের জন্য নির্বাচনী প্রতীক হিসেবে তার বরাদ্দ নিয়ে বিতর্কের মধ্যে এই সিদ্ধান্ত নিল কমিশন। ইসি শাপলাকে নির্বাচন পরিচালনা বিধিমালার তফসিলভুক্ত না করার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। ফেনীতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। কয়েকদিনের টানা বর্ষণ ও ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ফেনীতে বাঁধের 15টি স্থান ভেঙে যায়। আকস্মিক বন্যায় চরম দুর্ভোগে পড়েছেন বাসিন্দারা। জরুরি ভিত্তিতে বাঁধ মেরামত সহ টেকসই বাঁধ নির্মাণের দাবি ভুক্তভোগীদের। প্রিয় দর্শক, দেখুন আফরোজা হাসির রিপোর্টটি। টানা বর্ষণ এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের তীব্র চাপে ফেনীতে ভেঙে যায় মহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের 15টি স্থান। এতে প্লাবিত হয় ফুলগাজী, পরশুরামের বিস্তীর্ণ এলাকা। তলিয়ে গেছে ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান, বীজতলা, ফসলি জমি, মাছের ঘের সহ বিভিন্ন স্থাপনা। ভেসে গেছে পুকুরের মাছ। আকস্মিক বন্যায় মানবেতর দিন কাটাচ্ছেন স্থানীয়রা। মরি নদীর 10টা বাগনা ভাঙছে, ওই দিক থেকে শালদর দিয়ে পানি আইতেছে, পানির চাপ দিতেছে ও প্রচুর পরিমাণ পানি পাচ্ছে। খাই বান্ধব হয় না, নর্মাল করে বাঁধবে, এই বাঁধ টিকে না। অবস্থা তেমনটা আমাদের ভালো নয়, কারণ কালকে রাত থেকে আমরা কষ্ট করতেছি, পানি, খানা দানা সব দিক দিয়ে কষ্ট হয়ে গেছে। বছর ঘুরে বর্ষা এলেই ফেনীতে নদীর বাঁধ ভেঙে দেখা দেয় বন্যা। এতে নিঃস্ব হয় নদী তীরের মানুষ। পরিস্থিতি উত্তরণে টেকসই বাঁধ নির্মাণের দাবি ভুক্তভোগীদের। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। বাংলাদেশে বিদ্যমান সব ধরনের অবকাঠামোগত সুযোগ সুবিধার সর্বোত্তম ব্যবহার করতে ভুটান সরকারকে পরামর্শ দিয়েছে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। বলেছেন, দুদেশের মধ্যে সম্পর্ক দীর্ঘদিনের। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশে ভুটানের নবনিযুক্ত রাষ্ট্রদূত ডাসো কার্মা হাজুদর্জি প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে প্রধান উপদেষ্টা এই পরামর্শ দেন। প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশ এবং ভুটানের মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণ ক্ষেত্রে উল্লেখযোগ্য সুযোগ রয়েছে। রাষ্ট্রদূত দর্জি বাংলাদেশে চিকিৎসা, শিক্ষা এবং একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চলে স্থাপনে সহযোগিতা করার জন্য প্রধান উপদেষ্টার প্রতি কৃতজ্ঞতা জানান। সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে পর্যটন শহর রাঙামাটিতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ করেছে প্রকৃতি ও জীবন ক্লাব।
ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান রানী দয়াময়ী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে কর্মসূচি উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুল্লাহ। পাহাড়ের প্রাকৃতিক পরিবেশ এবং জীববৈচিত্র্য রক্ষায় এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছে রাঙামাটির মানুষ। প্রিয় দর্শক, রাঙামাটি প্রতিনিধি মনসুর আহমেদের তথ্য ও ভিডিও চিত্র নিয়ে দেখুন অফরোজা হাসির রিপোর্টে। পাহাড় কাটা, নির্বিচারে বৃক্ষনিধন সহ পরিবেশ বিরোধী কর্মকাণ্ডে বিপর্যস্ত পাহাড়ি কন্যা রাঙামাটির পরিবেশ প্রতিবেশ। প্রতিনিয়ত ধ্বংস হতে থাকা এই পর্যটন শহরের প্রাণ প্রকৃতি রক্ষায় প্রতি বছরের মতো এবারও বৃক্ষরোপণ করছে প্রকৃতি ও জীবন ক্লাব। পর্যটন নগরী রাঙামাটিতে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে প্রকৃতি জীবন ক্লাব। এই যে বৃক্ষরোপণ কর্মসূচি এই বর্ষায় শুরু হয়েছে, তা সারা দেশব্যাপী জোরের সাথে ছড়িয়ে দিতে হবে এবং নানা ধরনের বৃক্ষের মাঝ দিয়ে যেটা হবে, রাঙামাটিতে কিন্তু পর্যটন বাড়বে, পাশাপাশি আমাদের এই জায়গাটি ভালো থাকবে এই বৃক্ষের কারণে। আসুন আমরা সবাই হাতে হাত মিলিয়ে এই বৃক্ষরোপণ কর্মসূচিকে এগিয়ে নিয়ে যাই। ফলদ, বনজ ও ঔষধি সহ নানা জাতের গাছের চারা উপহার পেয়ে উচ্ছ্বসিত নতুন প্রজন্ম। আমরা চাই রাঙামাটিতে বনায়নটা বেশি বেশি করে হোক। চলুন আসুন আমরা বাঁচাই বন এবং বন আমাদের বাঁচাক জীবন। আমাদের যতটুকু সম্ভব আমরা বৃক্ষ লাগাই, বৃক্ষরোপণ করি। যে বৃক্ষটি উপহার দেওয়া হয়েছে সেটি আজকে আমরা বাসায় নিয়ে রোপণ করব। পরিবেশগত সংকট মোকাবেলায় প্রকৃতি ও জীবন ক্লাবের এই উদ্যোগকে সময়োপযোগী বলছেন বিশিষ্টজনরা। তারা অতীতের ধারাবাহিকতা রক্ষা করে এই কার্যক্রম পরিচালনা করছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আগামীতে এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে। চ্যানেল আই যে তাদের একটা গতানুগতিক ধারাতে বের হয়ে আসে যে প্রকৃতিকে রক্ষা করার জন্য, এই জলবায়ুকে সাবলীল করার জন্য যে উদ্যোগ গ্রহণ করেছে, আমরা ধন্যবাদ জানাই। শুধু বৃক্ষ লাগালেই হবে না, কেউ যাতে বৃক্ষ নিধন না করে সেটির দিকেও আমাদের সকলেরই সুদৃষ্টি রাখতে হবে। পরিবেশ সুরক্ষায় প্রকৃতি ও জীবন ক্লাবের সবুজায়ন কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতার ঘোষণা প্রশাসনের। গ্রামের বাড়িতে গিয়ে তাদেরকে এই গাছের নিচে বসে তুমি গল্প করবে, কোনো এসএসসি পরীক্ষার সময় চ্যানেল এই প্রোগ্রামে অনুপ্রাণিত হয়ে আমি গাছ লাগিয়েছিলাম। দেখো বাবা, এই গাছের তলায় তোমাদেরকে বসে আজকে আমরা গল্প করছি। চমৎকার স্মৃতি হবে না? প্রকৃতির জীবন চমৎকার একটা কাজ করছে আমাদের রাঙামাটি জেলায়। তো এই প্রোগ্রামটার সাথে আমরা রাঙামাটি পৌরসভা যুক্ত আছি। আমরা চাই যে এই প্রোগ্রামটা তাদের চলমান থাকুক। এখানে পরিবেশটা এত সুন্দর, আসলে এখানে আসলে মানুষের অনেক কিন্তু প্রবলেম দূর হয়ে যায়। পরিবেশকে যদি আমরা ক্ষতিগ্রস্ত করি, ঠিক একইভাবে কিছুদিন পরে আমরা সেই ফিডব্যাকটা পাবো। প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত এই জেলার শহরসহ 5টি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সড়ক ও গুরুত্বপূর্ণ স্থানে 15,000 বৃক্ষরোপণ করবে প্রকৃতি ও জীবন ক্লাব। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। নগরে বেড়ে ওঠা নতুন প্রজন্মকে মাটি ও মানুষের কাছাকাছি রেখে বড় করা আজকের দিনে অনেক বড় চ্যালেঞ্জ। এক্ষেত্রে কিছুটা সুযোগ সৃষ্টি করছে ছাদ কৃষি। চার দেয়ালের মাঝে বেড়ে ওঠা শিশু কিশোরদেরকে বিশুদ্ধ আলো বাতাস আর মুক্তির স্বাদ যোগাচ্ছে সবুজের আয়োজনগুলো। বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ। ঢাকার বাড়িধারা ডিওএইচএস এখানে 5তলা ভবনের উপরে 2 স্তরের ভিন্ন রকম এক কৃষির আয়োজন করেছেন কর্নেল অবসরপ্রাপ্ত বজলুর রহমান। রকমারি ফল, ফুল আর সবজির সন্নিবেশ দেখে মনে হয় যেন কোনো গ্রামীণ কৃষি জমি। 2006 সালে থেকেই এই বাসার ছাদ কৃষিটা। আমি যতটুকু দেখছি আশেপাশে স্ট্রাকচার মাঝখানটাতে এই কৃষির আয়োজন করবেন, এটা চিন্তা করেই বোধহয় এটাই করা। কারণ এইখানে আপনার হয়তো এই যে এটা আমার একটা ক্ষেতের মতো হয়ে যাচ্ছে। শুধু ফসল উৎপাদনের জায়গা নয়, এটি এখন পারিবারিক মিলন মেলারও কেন্দ্র, বলছেন উদ্যোক্তার মেয়ে সাবিয়া রহমান জিতু। তা আমার মেইন ফোকাসটা ছিল বাচ্চা যেন সামনে একটা ছোট্ট একটা বাগানের মতন থাকবে, একটু পানি থাকবে, ওখানে পাখিদেরকে দেখবে, একটু খোলা বাতাসটা দেখবে। এখানে চারপাশে দেখেন, চারপাশে 6 তলা 7 তলা 8 তলা 9 তলা এরকম বিল্ডিং। হ্যাঁ, তো আমার বাচ্চা আসলে কোথায় এরকম আলো বাতাস তো পাবেই না, তো সেইভাবেই আর কি করতে পেরেছি আলহামদুলিল্লাহ। নগরে জন্মেও এই পরিবারের শিশুরা বড় হচ্ছে খোলা আলো বাতাস এবং প্রকৃতির সাহচর্যে। তুমি আম চেনো? আমাকে একটু দেখাও তো, কোন গাছটা আম আছে একটু দেখাও তো। এই যে আম, বাবা, ঝড়ের মধ্যে গুলা, হ্যাঁ, তারপরে আমগুলা টপ টপ করে পড়ে। ও, ঝড় হলে আমগুলি টপ টপ করে পড়ে যায়। আহা, এটাকে
ছোট একখণ্ড কৃষি জমি বললেও ভুল হবে না, এমন আদলেই সাজিয়েছেন ছাদ কৃষি বজলুর রহমান। শুধু তাই নয়, এই ছাদ কৃষিকে ধরে তিনি তার পরবর্তী 2 প্রজন্মকে কৃষিমুখী করেছেন, যেটি বর্তমান সময়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ। ঢাকার বারিধারা ডিওএইচএস থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই। প্রিয় দর্শক, এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন বৃহস্পতিবার বেলা 3:05 হৃদয়ের মানুষ মাটি ও মানুষের ডাক অনুষ্ঠানে। এবারে আই স্পোর্টস। এসএসসি এবং সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ হবে আগামীকাল বৃহস্পতিবার দুপুর 2টো থেকে। পরীক্ষার্থীরা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট, শিক্ষা প্রতিষ্ঠান এবং SMS এ রেজাল্ট জানতে পারবে। এবার এসএসসি এবং সমমানের পরীক্ষা দিয়েছে 19,28,000 শিক্ষার্থী। গত 10 এপ্রিল শুরু হওয়া মাধ্যমিক পরীক্ষা চলে 22 মে পর্যন্ত। গত বছরের তুলনায় এবছর পরীক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় 1 লাখ কম। নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কন্টেইনার টার্মিনালে কার্যক্রম পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে তিনি NCT 2 জেটি এলাকায় কন্টেইনার হ্যান্ডলিং কার্যক্রম, এপ্রেইজ পয়েন্টে কন্টেইনার এক্সামিন কার্যক্রম এবং CTMS ভবনে টার্মিনাল অপারেশন সিস্টেম কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডার, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান এবং চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেডের MD সহ ঊর্ধ্বতন সামরিক বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে রাঙামাটিতে ফুটবলার ঋতুপর্ণা চাকমার ক্যান্সার আক্রান্ত মায়ের সাথে দেখা করেছেন আমরা বিএনপি পরিবারের প্রতিনিধি দল। সেই সময় তারেক রহমানের পক্ষ থেকে ঋতুপর্ণা চাকমার মাকে চিকিৎসা সহায়তা তুলে দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা আতিকুর রহমান রুমন, চট্টগ্রাম বিভাগীয় বিএনপি সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল সহ অন্যরা। ঋতুপর্ণা চাকমা এবং ফাইমার এখানে এসেছে তার পক্ষ থেকে শুধুমাত্র ওই প্রেরণা, ওই তাগিদেই যে আমরা রাজনীতি করি মানুষের জন্য, রাজনীতি করি সমাজের জন্য, এবং যে জন্য আমরা গণতন্ত্রের লড়াই করেছি ঠিক একইভাবে আমাদের রাজনৈতিক যে অভীষ্ট লক্ষ্য সেটা হচ্ছে যে বিএনপি সবসময় মানুষের পাশে থাকে। রুহুল কবির রিজভী বিএনপি নেতা কথা বলছিলেন। এবারে নিটোল টাটা আন্তর্জাতিক সংবাদ। প্রিয় দর্শক, আন্তর্জাতিক অঙ্গনে এখন আপনার নিয়ে যাচ্ছি প্রতিবেদী দেশ ভারতের গুজরাটে। ভারতের গুজরাটে 40 বছরের পুরনো একটি সেতু ভেঙে গাড়ি নদীতে পড়ে অন্তত 10 জনের নিহত হয়েছে, আহত হয়েছে 6 জন। সকালে এই দুর্ঘটনা ঘটে। সেতুর স্প্যান ভেঙে কয়েকটি গাড়ি এবং মোটরসাইকেল মহিসাগর নদীতে পড়ে যায়। এই ঘটনায় বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন গুজরাট সরকার। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। এবারে আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। বিনোদনের দুনিয়া OTT প্ল্যাটফর্ম আইস্ক্রিনে প্রদর্শন করা হচ্ছে চলচ্চিত্র শোধ। পরিচালনা করেছেন ইয়াসির আরাফাত জুয়েল, অভিনয় করেছেন রুকাইয়া জাহান চমক, রাফিয়াত রশিদ মিথিলা এবং আরফান আহমেদ সহ অনেকে। আইস্ক্রিন সাবস্ক্রাইব করে চলচ্চিত্রটি উপভোগ করতে পারবেন দর্শক। প্রিয় দর্শক, এবারে কৃষি সংবাদ। পাবনায় বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত আধুনিক উচ্চ ফলনশীল এবং স্বল্প মেয়াদী বাড়ি তিল চার জাত কৃষকদের মাঝে সাড়া জাগিয়েছে। বাড়ির সরেজমিন গবেষণা বিভাগ এই জাত কৃষকদের মধ্যে ছড়িয়ে দিতে কাজ করছে। এখন দেখবেন প্রকৃতি সংবাদ।
শব্দ দূষণে অতিষ্ঠ গাজীপুরের জনজীবন। নীতিমালা তোয়াক্কা না করে অবাধে হাইড্রোলিক হর্নের ব্যবহার এবং মাইকিং চলছে, এতে হুমকিতে জনস্বাস্থ্য। শব্দ দূষণ রোধে পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন পরিবেশ অধিদপ্তর। প্রিয় দর্শক, এবারে ঢাকা ব্যাংক পিএলসি বাণিজ্য সংবাদ। রাজশাহী, চাঁপাবনগঞ্জ, নাটোর সহ আমের জন্য বিখ্যাত অঞ্চলে খামারিরা এবার নিজেরাই তাদের আম নিয়ে হাজির হচ্ছেন দেশের সবচেয়ে বড় ম্যাঙ্গো ফেস্টিভ্যাল প্রাণ ম্যাঙ্গো ফেস্টে। বৃহস্পতিবার রাজধানীর ধানমন্ডিতে রবীন্দ্র সরোবরে 3 দিন ব্যাপী এই ম্যাঙ্গো ফেস্টিভ্যাল শুরু হচ্ছে। বাড্ডায় প্রাণ গ্রুপের প্রধান কার্যালয় সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে প্রাণ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াস মৃধা জানান, মেলার মাধ্যমে আম চাষিরা সরাসরি ক্রেতাদের সঙ্গে কথা বলার সুযোগ পাবেন। বিশ্বখ্যাত হোম অ্যাপ্লায়েন্স ব্র্যান্ড হিটাচি এবং দেশের অন্যতম বৃহৎ ইলেকট্রনিক্স রিটেইলার ট্রান্সকম ডিজিটাল যৌথভাবে দেশের বাজারে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে নিয়ে এসেছে টপ লোড স্মার্ট ওয়াশিং মেশিন এবং আধুনিক ডিশওয়াশার। আন্তর্জাতিক মান, টেকসই পারফরমেন্স এবং আকর্ষণীয় ডিজাইনের এই পণ্যসমূহ দেশের ভোক্তাদের জন্য নতুন যুগের সূচনা করছে। গুলশানের ট্রান্সকম ডিজিটাল শোরুমে এই প্রোগ্রামের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ছিলেন ট্রান্সকম ডিজিটালের হেড অব বিজনেস রিতেশ রঞ্জন, সিঙ্গাপুরে আর্সেলিক হিটাচি হোম অ্যাপ্লায়েন্সের সেলস ডিরেক্টর তরুণ জৈন সহ কর্মকর্তাবৃন্দ। বিশ্বখ্যাত প্রযুক্তি ব্র্যান্ড OnePlus বাংলাদেশে তাদের নর্ড সিরিজের 2টি নতুন স্মার্টফোন উন্মোচন করেছে। ঢাকা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় জমকালো আয়োজনে প্রতিষ্ঠানটি OnePlus Nord 5 এবং OnePlus Nord CE5 স্মার্টফোন দুটি উন্মোচন করে। OnePlus-এর প্রতিষ্ঠাতা পিট লাউ বলেন, OnePlus Nord সিরিজ উন্নত প্রযুক্তি যুক্ত করে প্রযুক্তিকে আরও সহজলভ্য করেছে। চট্টগ্রামে মিরসরায় বেড়াতে গিয়ে পাহাড়ের মেলখুম কূপে পড়ে মারা গেছেন 2 শিক্ষার্থী। তারা হলেন গালিব ও হৃদয়। এছাড়া মহানগরের হালিশহর, নয়াবাজার, আনন্দীপুরে নালায় পড়ে 3 বছর একটি শিশু মারা গেছে। পাহাড়ের কূপে পড়ে নিহত গালিব এবং হৃদয় পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী। ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা জানান, সোনাপাহাড় মেলখুপ ট্রেইলে 5 পর্যটক নিখোঁজ হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে গালিব এবং হৃদয়ের মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় আহত 3 জনকে হাসপাতালে পাঠানো হয়েছে। বুধবার সকালে ফেনী থেকে 3 বন্ধু মিরেশ্বরা এলাকায় যায়। স্থানীয় আরও 2 জন সহ মেলখুম পাহাড়ি কূপে গেলে এই দুর্ঘটনা ঘটে। এছাড়া মহানগরের হালিশহর এলাকায় নালায় পড়ে মরিয়ম নামে 3 বছর এক শিশু মারা গেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা দীর্ঘ তল্লাশি চালিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করেন। 2018 সালের রাতের ভোটে সহযোগিতার বিনিময়ে ধানমন্ডিতে ফ্ল্যাট গ্রহণের অভিযোগে দুদকের সাবেক 2 কমিশনার সহ 12 সচিবের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। দুদকের মহাপরিচালক সাংবাদিকদের তথ্য জানিয়েছে। মহাপরিচালক জানান, খুলনার সাবেক মেয়র তালুকদার আব্দুল খালেক এবং তার স্ত্রী সাবেক উপমন্ত্রী হাবিবুন নাহারের বিরুদ্ধে 16 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুদক। কমিশন সিদ্ধান্ত নিয়েছেন সচিবের নামে যে ফ্ল্যাট বরাদ্দ দেওয়া হয়েছিল সেটা দুদক থেকে এর অভিযোগের প্রেক্ষিতে দুদক থেকে একটা এনফোর্সমেন্ট অভিযান পরিচালিত হয়েছিল। সেই তথ্যপত্রের বিশ্লেষণের পরে সেটা কমিশন সিদ্ধান্ত নিয়েছেন তাদের বিরুদ্ধে তাদের ফ্ল্যাট বরাদ্দের যে অনিয়ম হয়েছে কিনা সেই বিষয়গুলো খতিয়ে দেখা এবং কি ধরনের অনিয়ম হতে পারে সেই বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত হয়েছে এবং অনুসন্ধান শুরু হয়েছে অলরেডি। দেশে গত 24 ঘন্টায় ডেঙ্গুতে 1 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এবছর ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো 51 জনে। নতুন করে আক্রান্ত হয়েছে 406 জন। এবছর মোট ডেঙ্গু শনাক্ত হল 13,494 জনের। আর 24 ঘন্টায় 7 জনের করোনা শনাক্ত হয়েছে। প্রিয় দর্শক,
এই ছিল আপনাদের জন্য আমাদের সকল আয়োজন। তবে যাবার আগে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম আরও একবার। জাতীয় নির্বাচনের জন্য আইন শৃঙ্খলা প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে শেষ করতে প্রধান উপদেষ্টার নির্দেশ, ফেব্রুয়ারি বা এপ্রিলে ভোটের সম্ভাবনা। জুলাই অভ্যুত্থানে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা, ফাঁস হওয়া অডিও যাচাই করে বিবিসির প্রতিবেদন। গণহত্যায় জড়িত প্রমাণ হলে দল হিসেবে আওয়ামী লীগের বিচার হওয়া উচিত মনে করে বিএনপি, জনগণের জন্য নির্বাচন প্রয়োজন মন্তব্য। স্বাধীনতার স্বপ্ন জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে বাস্তবায়িত হবে বলছে এনসিপি, তরুণ নেতৃত্বের সঙ্গে থাকতে দেশবাসীর প্রতি আহ্বান। মৌসুমী বায়ু ও বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে দেশ জুড়ে ভারী বৃষ্টিতে দুর্ভোগ, ফেনীতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত। এবং সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে রাঙামাটিতে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ, পাহাড়ের জীববৈচিত্র্য রক্ষার উদ্যোগকে স্বাগত। প্রিয় দর্শক, এতক্ষণ চ্যানেল আই সংবাদ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর চ্যানেল আই সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com আর যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। প্রিয় দর্শক, ভালো থাকবেন আর ভালো রাখবেন সবাইকে।